গত 15 বছর ধরে যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাজেয়াপ্ত করা হয়েছিল, রাজনৈতিকভাবে যেভাবে রাজ্য সরকারি কর্মচারীরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করতে গিয়ে টিএমসির ফ্রন্টাল অর্গানাইজেশন হয়ে কাজ করতেন ভোটের সময়, সেগুলো বন্ধ হওয়া দরকার ছিল। এভাবে চলতে পারে না। একটা ন্যূনতম নিরপেক্ষতার প্রয়োজনীয়তা আছে। হাইকোর্টগুলো এবং মহামান্য সুপ্রিম কোর্ট তারা কিছুই দেখতে পায় না, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসেরই একটা বড় মাইক্রোস্কোপ আছে, সেই দিয়ে ওরা সব দেখতে পায়। মানুষ জানে কারা গণতন্ত্র বাজেয়াপ্ত করেছিল। সমস্ত সিস্টেম যদি উঠেও যেত, তাহলেও গণরোষ আছড়ে পড়তো ইভিএম যন্ত্রের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূল চলে যাচ্ছে, শুধু নিশ্চিত পরাজয়ের জন্য প্রচুর অজুহাত খুঁজছে, কিন্তু এইসব অজুহাতে চিড়ে ভিজবে না। তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে। 2023 সালে বিল পাস করিয়ে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে সরিয়ে দিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ গণেশ কুমারকে ইলেকশন কমিশনের মাথায় বসানোর পর থেকে সব রকম ভাবে বিজেপির আজ্ঞাবহ দাস হিসাবে তিনি কাজ করেছেন। এরপরেও এই বাংলার যত সরকারি কর্মচারী রয়েছে, কমিশনের এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে তারা তাদেরকে অপমান করেছে। এই বাংলা বিরোধী, বাঙালি বিরোধী বিজেপিকে তাই বাংলার মানুষ যোগ্য জবাব দিয়েছে, যার প্রতিফলন আগামী পরশুদিন আপনারা পাবেন। এই সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার আনুন আর যাই আনুন, যিনি আমাদের এখানে পরিযায়ী পাখির মতো এসে ভোট প্রচার করে গেলেন সেই নরেন্দ্র মোদী, বা যিনি আমাদের এখানে 15 দিন একটানা থেকে গেলেন সেই স্বয়ং অমিত শাহ, যদি কাউন্টিং অবজারভার হিসেবে বসে থাকেন, 4 তারিখের ফলাফলের কোনো পরিবর্তন হবে না। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের সরকার চতুর্থবারের জন্য বাংলার মানুষের আশীর্বাদে ক্ষমতায় আসবে। গণনা কেন্দ্রে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীরা থাকা নিয়ে তৃণমূলের করা মামলা, যে মামলার শুনানি সর্বোচ্চ আদালতে ইতিমধ্যে শেষ হয়েছে। আর এই শুনানিতে যেটা জানা যাচ্ছে যে কমিশনের 13 এপ্রিলের যে নির্দেশিকা ছিল, সেই নির্দেশিকাকেই মান্যতা দিয়েছে সর্বোচ্চ আদালত। ঠিক কি নির্দেশ সুপ্রিম কোর্টের, আরো বিস্তারিত জানবো। বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, দেখো, 13 এপ্রিলে যে সার্কুলার দিয়েছিল ইলেকশন কমিশন, সেটাতে তারা বলেছিলেন কি যতটা কাউন্টিং সেন্টার রয়েছে, যেখানে কাউন্টিং টেবিলগুলোতে অন্তত একজন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি বা সেন্ট্রাল পিএসইউর এমপ্লয়িকে রাখতে হবে ইলেকশন কাউন্টিং সুপারভাইজার বা কাউন্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য। এই নির্দেশিকা ছিল। তার সঙ্গে আরও নির্দেশিকার মধ্যে বিভিন্ন কথাগুলো ছিল, কিন্তু কলকাতা হাইকোর্টে এই পোর্শনটাকে চ্যালেঞ্জ করেছিল টিএমসি। তারা বলেছিলেন যে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের কর্মচারীদেরকে কেন রাখা হচ্ছে, এবং অবজারভাররা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারই থাকেন, সেক্ষেত্রে নিরপেক্ষতা নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন। সেটাকে খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল গতকাল টিএমসি, এবং আজকে ছুটির দিন স্পেশাল বেঞ্চ গঠন করেছিলেন চিফ জাস্টিস, যেখানে জাস্টিস নরসিমহা এবং জাস্টিস বাগচির বেঞ্চ ছিল 5 নম্বর কোর্টে। এবং সেখানে যখন হিয়ারিং হয়, তখন প্রথমে আমরা দেখলাম কপিল সিব্বল এই বক্তব্যগুলো রাখছিলেন কি যে 13 এপ্রিলের যে সার্কুলার ছিল সেটা একতরফাভাবে দেওয়া হয়েছে, কোনো রাজনৈতিক দলকে জানানো হয়নি। তারা 29 তারিখ জানতে পেরেছেন, তারপরে তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। তিনি বলেন তারা আশঙ্কা করছেন কি এটাতে নিরপেক্ষতা থাকবে না, পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি রয়েছে, তাই তারা মনে করছেন কি এই সার্কুলারটাকে রিজেক্ট করা হোক। তিনি এটাও বলেন কি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িদেরকে শুধু কেন রাখা হচ্ছে, অবজারভাররাও সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি থাকবেন, এই কাউন্টিং সুপারভাইজাররাও সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি থাকবেন। সেক্ষেত্রে তারা আশঙ্কা করছেন কি ওখানে কোনো না কোনো একটা অনিয়ম হতে পারে। তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেন কি এই সার্কুলারের এটাও লেখা উচিত কি রাজ্য সরকারের কর্মচারীদেরকেও রাখা হোক। কিন্তু এই যুক্তিগুলো যখন তিনি দিচ্ছিলেন, তখন আমরা দেখলাম ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হলো কি এইটা পুরোপুরি যে আশঙ্কাটা তিনি প্রকাশ করছেন সেটার কোনো বেসিস নেই, ভিত্তিহীন অভিযোগ তিনি করছেন। ইলেকশন কমিশন আজকে জানায় কি প্রত্যেকটা গণনা কেন্দ্রের যিনি রিটার্নিং অফিসার হন তিনি সুপ্রিম, এবং তিনি হন রাজ্য সরকারেরই কাডারের আধিকারিক, এবং তিনি ঠিক করেন র্যান্ডমাইজেশনে কি কাকে সুপারভাইজার কাউন্টিং সুপারভাইজার বানাবেন এবং কোথায় কোন টেবিলে কাকে বসাবেন, সেটা তার উপর থাকে। সেক্ষেত্রে এই আশঙ্কাটাই পুরোপুরি ভুল রয়েছে। এবং তিনি এটাও বলেন কি তারা কোথাও বলেননি কি রাজ্য সরকারের কর্মচারীকে তারা রাখবেন না। তখন সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন খুবই গুরুত্বপূর্ণ ছিল। সুপ্রিম কোর্ট তখন বলে কি রাজ্য সরকারের কর্মচারী হন বা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী হন, ইলেকশন চলাকালীন তারা ইলেকশন কমিশনের অধীনের কাজ করেন এবং ইলেকশন কমিশনের কাছে তাদেরকে রিপোর্ট করতে হয়। সেক্ষেত্রে এই ধরনের আশঙ্কা আপনি কেন প্রকাশ করছেন? সার্কুলারের মধ্যে এইটা বলা হয়নি কি রাজ্য সরকারের কর্মচারীকে তারা নেবেন না। র্যান্ডমাইজেশন করার পর ঠিক করবেন সেখানকার রিটার্নিং অফিসারকে কাকে কোথায় বসাবেন। সেক্ষেত্রে এবং এটাও বলে সুপ্রিম কোর্ট আজকে সেখানে তো কাউন্টিং এজেন্টরা সব দলেরই থাকবেন। সেক্ষেত্রে কেন আপনি মনে করছেন কি সেখানে কিছু গন্ডগোল হতে পারে বা নিরপেক্ষতা থাকবে না, এটা আপনি কেন অ্যাপ্রিহেন্ড করছেন? এবং তখন আমরা দেখলাম ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয় কি রিটার্নিং অফিসার
যখন রাজ্য সরকারেরই কার্ডের আধিকারিক রয়েছেন, তিনি সব কিছু ঠিক করবেন, তো এই আশঙ্কা তিনি কেন প্রকাশ করছেন? কপিল সিবাল এই যুক্তিও দেন কি সিসিটিভি ফুটেজগুলোও রাখা উচিত, গণ্ডগোল যদি হয় সেক্ষেত্রে পরে সেটাকে চ্যালেঞ্জ করা যাবে। ইলেকশন কমিশন নাকি 10 দিনের মধ্যে সেটাকে ডিলিট করে দেয়। আজকে ইলেকশন কমিশন জানায় কি তারা সিসিটিভি ফুটেজ 45 দিন অবধি প্রিজার্ভ করেন, যেহেতু ইলেকশন কমিশনের আইন অনুযায়ী আছে, জনপ্রতিনিধি আইনেই বলা হয়েছে কি যদি রেজাল্ট নিয়ে কেউ অসন্তুষ্ট হন আগামী 45 দিনের মধ্যে সেই ক্যান্ডিডেট বা সেই এলাকার কোনো ভোটার ইলেকশন পিটিশন কোর্টে ফাইল করতে পারেন। তো 45 দিন অবধি তারা সিসিটিভি ফুটেজটাকে সামলে রাখেন, তারা সংগ্রহিত থাকে, এবং যদি মামলা হয় সেক্ষেত্রে যতদিন না মামলা নিষ্পত্তি হচ্ছে সেই সিসিটিভি ফুটেজগুলোকে সেইভাবে রাখা হয়। সেক্ষেত্রে এই আশঙ্কাটাকেও তিনি বলেন কি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। সুপ্রিম কোর্ট আজকে দুপক্ষের বক্তব্য শোনার পর যে আশঙ্কা প্রকাশ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল টিএমসি, সেই আশঙ্কাটাকে গ্রহণ করেনি, মান্যতা দেয়নি, এবং যে পিটিশন নিয়ে এসেছিলেন কপিল সিব্বল বা টিএমসি তরফ থেকে এসেছিল সেটাকে খারিজ করে দিয়েছে এবং আপহোল্ড করেছে যে 13 এপ্রিলের যে সার্কুলার ছিল ইলেকশন কমিশনের সেটাকে আপহোল্ড করেছে। তবে একটা বলা যেতে পারে কনসোলেশন হিসাবে আজকে কপিল সিব্বল বারবারই বলছিলেন কি সিসিটিভি ফুটেজগুলোকে যেন প্রোটেক্ট করা হোক। ইলেকশন কমিশন অ্যাসিওর করেছে কি অন্তত 45 দিন তো তারা প্রোটেক্ট করবেনই, মামলা হলে তার আগের দিন অবধিও তারা প্রোটেক্ট সেই সিসিটিভি ফুটেজগুলোকে করবেন। অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটাকে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট, এবং 13 এপ্রিলের যে সার্কুলার ইলেকশন কমিশনে রয়েছে সেটাই লাগু হবে আগামী 4 তারিখ যখন কাউন্টিং হবে, এবং যে যুক্তিগুলো নিয়েছিল সুপ্রিম কোর্টে টিএমসি সেটাকে মান্যতা দেয়নি সুপ্রিম কোর্ট আজকে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। সুপ্রিম কোর্টে তৃণমূলের করা মামলার শুনানি শেষ। কমিশনের 13 এপ্রিলের নির্দেশিকাকেই মান্যতা দিয়েছে সর্বোচ্চ আদালত। এই কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্টরা কমিশনের অধীনে কাজ করবে। তারা যদি কমিশনের নিয়ন্ত্রণে কাজ করেন তাহলে তারা কেন্দ্রীয় সরকারি কর্মী নাকি রাজ্যের, তাতে কি এলো গেল? গণনা কেন্দ্রের সমস্ত দলের এজেন্ট থাকবে, তাহলে অসুবিধে কোথায়? প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাগচি। কমিশনের কাছে কেন্দ্র রাজ্য উভয় কর্মীদের মধ্যে থেকে আধিকারিক বাছার অধিকার আছে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।